লাইভ না? ঠিক 41-এ গেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো এবং এই রমজান মাসে সিয়াম সাধনা করছো। তো আজকে দেরি হওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আসলে আজকে আমি নিজে একটু অসুস্থ, সো দ্যাটস ওয়াই একটু লেট হয়ে গেল আসতে। দ্রুত যুক্ত হও, দ্রুত দ্রুত, আমরা খুব দ্রুত শুরু করে দিব। ওকে, আচ্ছা, তোমাদের সুবিধার্থে আমি একটা কাজ করি, আমার প্রিভিয়াস পোস্টে ক্লাসের লিঙ্কটা দিয়ে দিই। তোমাদের যারা ফ্রেন্ডরা এই গ্রুপে আছে, তুমি তাদেরকে হচ্ছে এই ক্লাসের যে লিঙ্কটা আছে সেটা তুমি তাদেরকে দিয়ে দাও, আর তুমি ডিরেক্ট তাদেরকে মেনশন করে দাও, এটা বেটার হবে। আলহামদুলিল্লাহ, বাট আজকে একটু সিক, একটু না অ্যাকচুয়ালি বেশ ভালোই সিক। আচ্ছা, আশা করি ঠিকমতো দেখাশোনা সব কিছুই যাচ্ছে। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি ইনশাল্লাহ। ওকে, অ্যান্ড আজকে আমরা ইনশাল্লাহ আমাদের যেই পৌরনীতি প্রথম পত্রটা আছে, পৌরনীতি প্রথম পত্রটা আজকে আমরা শেষ করে দিব। গতদিন একজন কমেন্ট করছিলা যে হচ্ছে ক্লাসের যেই ইনফরমেশনগুলো আছে বা স্লাইডগুলো আছে সেগুলোকে একটু মিনিমালিস্টিক করলে ভালো হয়। তো আমি এরপরে এটা একটু করলাম। তো এখন বিষয় হচ্ছে কি যে প্রত্যেকটা স্লাইডই কিন্তু আমি এমনভাবেই বানাই যেন সবগুলো ইনফরমেশন তোমাদের কম্প্যাক্ট আকারে থাকে, যেন তোমরা যে কোনো সময় তোমরা ইজিলি অ্যাক্সেস করতে পারো এবং তোমাদের জন্য এইটা বাদে যেন তোমাদের অন্য কোনো কিছুর ওপর ডিপেন্ড করতে না হয়, এভাবেই বানাই। বাট তারপরেও আমি চেষ্টা করছি আমার সর্বোচ্চ। তো এরপরে যদি বড় লাগে তাহলে আসলে কিছু করার নাই, ওইটাই পড়তে হবে আপাতত। ঠিক আছে, কারণ ইনফরমেশন যেগুলো ইম্পর্টেন্ট ওগুলো তো আর আমি বাদ দিতে পারি না, তাই না? ওকে, সো আজকে আমরা পৌরনীতি প্রথম পত্রর একদম 6 থেকে 10 আমরা এটা শেষ করে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, খুবই অল্প পড়া বাট একটু ইম্পর্টেন্ট, কারণ এই 6 থেকে 10 যেই চ্যাপ্টারগুলো আছে এর মধ্যে ষষ্ঠ থেকে দশম এই চ্যাপ্টারগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন আসার পসিবিলিটি তুলনামূলক বেশি, বিশেষ করে এই বছরে তো আরও বেশি। ঠিক আছে, তো ফার্স্টে আমাদের সব কিছুরই হট টপিক, সেটা হচ্ছে কি যে রাজনৈতিক দল, নেতৃত্ব এবং সুশাসন। আমার মনে হয় যে এই নির্বাচনের মৌসুমে সবচেয়ে বেশি জল্পনা কল্পনা সব কিছুই হয়েছে এই রাজনৈতিক দল, নেতৃত্ব এবং সুশাসন, এই বিষয়গুলো নিয়ে। রাজনৈতিক দল, রাজনীতি, পলিটিক্স। ঠিক আছে, তো আগেই বলছিলাম যে সিভিক্স পড়াইতে গেলেই পলিটিক্স জিনিসটা অটোমেটিক চলে আসে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তখন আমাদেরকে এইসব পড়তে হয় বা এইসব নিয়ে আলোচনা করতে হয়। আচ্ছা, তোমাদের কমেন্টগুলো একটু দেখি। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, যুক্ত হয়ে যাও, দ্রুত যুক্ত হয়ে যাও। প্রীতি প্রামাণিক, আদাব আদাব। ওয়ালাইকুম আসসালাম, দ্রুত যুক্ত হয়ে যাও। ঠিক আছে, ওকে, আশা করি অনেকে যুক্ত হয়ে গেছো। আমি শুরু করে দিচ্ছি তাহলে। ওকে, আলহামদুলিল্লাহ আছি।
একটু অসুস্থ। দেখো, তো ফার্স্টে আমরা আসি যে হচ্ছে রাজনৈতিক দল নিয়ে। তো রাজনৈতিক দলটা আসলে কি? রাজনৈতিক দলটা হচ্ছে যে কোনো একটা বিশেষ গোষ্ঠী বা একটা বিশেষ দল, এমন একটা দল যারা দেখা যাচ্ছে কি একটা দেশের কি যাদের মুখ্য উদ্দেশ্য থাকে কি সরকার গঠন করা, যাদের মুখ্য উদ্দেশ্য থাকে কি সরকার গঠন করা, তাদের অন্য কোনো উদ্দেশ্য নাই। সরকার গঠন করা ছাড়া তাদের অন্য কোনো উদ্দেশ্য নাই, আছে সেগুলো মাইনর, বাট তাদের প্রধান উদ্দেশ্য কি থাকে? সরকার গঠন করে এমন একটা গোষ্ঠী বা দল, ঠিক আছে, যারা রাষ্ট্র ক্ষমতায় বৈধ উপায়, বৈধ বা অবৈধ যেটাই বলি, বৈধ বা অবৈধ উপায়ে যে তারা কি রাষ্ট্র ক্ষমতায় যায় এবং তারা কি সেই সরকার গঠন করে, একটা রাষ্ট্রে তারা সরকার গঠন করে, তাকেই আমরা কি বলতেছি? তাকেই আমরা বলতেছি কি রাজনৈতিক দল। ওকে, যে এই তারা তাদের রাজনীতির মাধ্যমে তারা একটি রাষ্ট্রের সরকার গঠন করে। ওকে ভাইয়া, মাত্র মাত্র আপনার ব্যান্ডের গান শুনে আসলাম। থ্যাংক ইউ সো মাচ। আসলে এইসব নিয়ে কথাবার্তা, এইসব নিয়ে খুব একটা অন এয়ারে কথাবার্তা বলি না, ঠিক আছে, কারণ আমার কাছে লাগে যে মানে এটাকে বলে নিজেকে জাহির করা। সো নিজের ব্যাপারে যতটা কম চাই বলি, কারণ দেখা যাচ্ছে যে মানুষ অনেকে অনেক কিছু মনে করতে পারে। ওকে, সো সব কিছুই আসলে নিজের পার্সোনাল লাইফ, নিজের প্রত্যেকটা ইনফরমেশন আমি মনে করি যে সিক্রেট থাকা উচিত। এভরিথিং শুড বি সিক্রেট। ওকে, সব কিছুই সিক্রেট থাকা উচিত, কারণ তুমি এখন যদি মানুষকে যদি তুমি বলো বা তুমি সাপোজ বলে বেড়াও, তখন একটা সময় কি হবে, একটা সময় যখন মানুষ বলবে যে হ্যাঁ অমুক তো বলছিল, হ্যাঁ এরকম সাইদ স্যার তো বলছিল যে এরকম বিসিএস দিবে, ক্যাডার হবে, তো তাহলে সাইদ স্যার এখন কোথায়? মানে বিষয়টা বুঝছো যে মানে মানুষের যেই বিষয়গুলো থাকে, সার্টেন থিংস শুড বি সিক্রেট। তো আমি আসলে এটা নিয়ে খুব একটা বেশি কথাবার্তা বলি না, যদিও এটা সিক্রেট না, অনেকেই জানে, ঠিক আছে। সো আমার মানে অন্য সব কিছুর বাইরেও আমার দেখা যাচ্ছে যে কবিতা লিখতে ভালো লাগে, আমার হচ্ছে ছবি আঁকাইতে ভালো লাগে, মানে আমার মাল্টিপল জিনিস আমার শখ ছিল, ঠিক আছে। সো এগুলো আমার হবি আর কি বলা যায়, বাট এখন এই ব্যস্ত শিডিউলে ট্রাস্ট মি আমি এসব করার খুবই কম সময় পাই, এসব করার খুবই কম সময় পাই। সো আসলেই, বাট আমার মনে আছে যে আমি যখন স্কুল লাইফে পড়তাম, স্কুল লাইফে বা আমার কলেজ লাইফে, তখন আমার হাতে হিউজ টাইম ছিল নিজেকে বিল্ড আপ করার। এখন আমি জিনিসটা রিয়েলাইজ করি যে তখন যদি আমি নিজেকে ওইভাবে তৈরি না করতাম, আজকে হয়তো আমি থাকতাম না আর আমি এই জায়গায় আসতাম না। সুতরাং সময়টা খুবই ইম্পর্টেন্ট। এই যে তুমি এখন দেখবা যে এখন দেখবা যে তুমি একটা মানুষ, সাপোজ ধরো তুমি হচ্ছে একটা মানুষ, এটা হচ্ছে সাপোজ তুমি, ঠিক আছে, এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে তুমি, এইটা হচ্ছে তুমি, তুমি একটা মানুষ। এখন তুমি দেখবা কি যে তোমার আশেপাশে, এই যে তোমার সারাউন্ডিংসে, তোমার আশেপাশে জাস্ট একটা সার্কেল আছে, সেটা হচ্ছে কি তোমার বাবা, তোমার মা, জাস্ট এরা দুজন, আর সাথে হয়তো তোমার যদি ভাই বোন থাকে, যারা ভাই বোন থাকে তারা। এই সার্কেলের বাইরে তুমি একটা সিঙ্গেল মানুষকে তুমি পাবা না, আই ক্যান চ্যালেঞ্জ ইউ, তুমি একটা সিঙ্গেল মানুষকে পাবা না যে তোমাকে তোমার এই টাফেস্ট টাইমে সাপোর্ট করছে, যে তোমাকে বলছে যে না কোনো প্রবলেম নাই, তুই এখন চান্স পাস নাই তো কি হয়েছে, তুই সামনেও চান্স পাবি। কেউই তোমাকে বলবে না ভাই, কারণ এটাই স্যাড রিয়েলিটি। তোমার এই সার্কেলের বাইরে অনেক সময় দেখবা যে ভাই তোমার বাবা মাও তোমার থেকে কিন্তু মুখ ঘুরাই নিছে। আই এম সরি টু সে দিস, বাট দিস ইজ দ্য আলটিমেট ট্রুথ। আমাদের সোসাইটিতে আমার নিজের অনেক ফ্রেন্ডকে দেখছি যে যারা দেখা যাচ্ছে যে রাতের পর রাত তারা ডিপ্রেশনে ছিল, তারা দেখা যাচ্ছে যে খাওয়া ঘুম সব বাদ, সব বাদ মানে সব বাদ, সোসাইটি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, ও সোশ্যাল মিডিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, সব কিছু থেকেও বিচ্ছিন্ন হয়ে গেছে।
সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। কেন? জাস্ট বিকজ অফ ভাই একটা মানুষের ওপর আমি একটা মানুষের উপর এতদিন ট্রাস্ট করতে পারলাম, একটা মানুষের উপর আমি এতদিন ভরসা করতে পারলাম, আর কয়টা দিন ভরসা করা যায় না? টিল দ্য জিএসটি হিটস, আর কয়টা দিন ভরসা করা যায় না? অবশ্যই যায়, বাট মানুষ করে না, কেউই করবে না। সবাই দেখবা যে তোমাকে নিয়ে আজাইরা সমালোচনা করতে ব্যস্ত। কি করতে ব্যস্ত? আজাইরা সমালোচনা, যেটার কোনো পয়েন্টই নেই, যেটার কোনো পয়েন্টই নাই, ওদের কাছে ভ্যালিড কোনো পয়েন্টই নাই। আরেকটা পার্টি আছে দেখবা, এর মধ্যে আরেকটা, এটা তো বললাম যে আজাইরা সমালোচনা পার্টি, আরেকটা পার্টি আছে দেখবা, অনেকে রিলেট করতে পারবা। আরেকটা পার্টি আছে দেখবা যে এরা এরা হয়তো কোথাও চান্স পাইছে, আল্লাহ তাদের ভালো করুক, কোনো সমস্যা নাই, কোথাও হয়তো চান্স পাইছে। এখন এরা দেখবা যে এরা নিজে থেকেই ভাব দেখাইতেছে, এরা নিজে থেকেই ভাব দেখাইতেছে। ভাবের ইয়েতে এরা বাঁচে না, ভাবের তীব্রতাতে এরা বাঁচে না, এরা নিজে থেকে কি ভাব দেখাইতেছে, এরা নিজে থেকেই ভাব দেখাচ্ছে। ঠিক আছে, আমার মনে আছে যে আমি ফার্স্ট যখন আমি ঢাবিতে চান্স পাইছিলাম, আমি জাস্ট ফেসবুকে আমি ওই একটা দিছিলাম, স্ট্যাটাস দিছিলাম, জাস্ট একটা স্ট্যাটাস দিছি, আর কোনো জায়গায় গলা ফাটাই নাই, জাস্ট একটা স্ট্যাটাস দিছি, ওইটাকে জায়গায় আমি কাস্টম করে দিছি। আমি তো জানি যে আমার কোন ফ্রেন্ডটা কষ্টে আছে বা আমার কোন ফ্রেন্ডটা দুঃখে আছে। আমি চাই না সে আমার কোনো কিছু দেখে সে আবার দুঃখ পাক, যদিও সে ফ্রেন্ডটা আমার অনেক বেশি ভালো চায়, কিন্তু তারপরও আমি চাই না যে সে আমার কোনো কিছু দেখে দুঃখ পাক। বাট সবাই তো আমার মতো ছিল না। আমার টাইমেই আমি দেখছি যে অনেকে এমন আছে যারা এরকম করছে। তো তুমি আলটিমেটলি এখন তুমি হচ্ছে কি জানো, তুমি এখন হচ্ছে একটা লোন উলফ, তুমি হচ্ছে এখন একটা লোন উলফ। তোমাকে একা স্বীকার করতে হবে, তোমাকে সামনের পথটা একা পাড়ি দিতে হবে ভাই, এটাই বাস্তবতা। আমি তোমার সাথে আছি জার্নিতে, আমাদের পুরো টিচার প্যানেল তোমার সাথে আছি। তোমার লাস্ট মোমেন্টে যে তোমার লাইফের একটা কি বলবো, তোমার লাইফের একটা ডাউনফল চলতেছে, এই যে একটা ডাউনফল চলতেছে, এই ডাউনফলটাকে ঠিক করার জন্যে আমরা আছি। সো আর কেউ থাকুক বা না থাকুক, তুমি আর কোনো এই যে এতগুলো পার্টির নাম বললাম, সমালোচনা পার্টি, ভাব দেখানো পার্টি, পাশের বাসার আন্টি পার্টি, ও ভাবি, হ্যাঁ আমার ছেলে তো ভাবি অমুক জায়গায় চান্স পেয়ে গেছে, হ্যাঁ ভাবি আমি না খুবই খুশি, ইচ্ছা করে যে কানের নিচে যে দুইটা একটা দেই, রমজান মাস, মানে এরা তো ভাই জঘন্য। হ্যাঁ আক্তার সাহেব, হ্যাঁ এরকম, হ্যাঁ অফিসে মিষ্টি নিয়ে আসবে, মানে বাবা মার মাথায় জিনিসটা কেমনে হিট করায়, অফিসে মিষ্টি নিয়ে আসবে, মিষ্টি নিয়ে এসে বলবে হ্যাঁ আক্তার সাহেব আমার ছেলে তো চান্স পেয়ে গেছে। কিন্তু ও তো বুঝতেছে, মানে ও কিন্তু জানে যে ওর ছেলে হয়তো এখানে এখনো কোথাও আসে নাই, আসবে হয়তো, আল্লাহ দিলে আসুক, চাইলে একটা মানুষের গতি হোক। মানুষ খুবই খারাপ, বুঝছো? সো ইনশাল্লাহ হয়ে যাবে একদিন। সবাইকে কি করতে পারবে, একদিন সবাইকে জবাব দিয়ে দিও, একদিন সবাইকে জবাব দিয়ে দিও, আর বললো যে হ্যাঁ ভাইয়া একদিন বলছিল যে একদিন সবাইকে জবাব দিতে পারবো। সবাইকে জাস্ট মানে মুখের ওপরে ওই যে ঝামানা কি থাকে জানো, ওইটা ঘষে দিও, হয়ে যাবে ইনশাল্লাহ, তুমি পারবা। ওকে, সো দেখো ভাই, আমি কথা বলতে বলতে অনেক দূর চলে যাই, যাই হোক, হোয়াট এভার। হ্যাঁ বদনজর তো সত্যি ইভা। দেখো সো তো রাজনৈতিক দল সম্পর্কে আমরা বললাম, ঠিক আছে। তো দেখো যে হচ্ছে বর্তমানে প্রতিনিধিত্বমূলক তন্ত্রকে বলা হয় দলীয় সরকার, ঠিক আছে। অর্থাৎ দলীয় সরকার কি করে, প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বলতে আমরা কি বুঝি, যে এই যে রাষ্ট্রের একটা নির্দিষ্ট জনগণের বা একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর কি প্রতিনিধিত্ব করা। আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে সেগুলো কিন্তু আমাদের রাষ্ট্রের একটা নির্দিষ্ট একটা সার্টেন অ্যামাউন্ট অফ পিপলকে কিন্তু তারা কি রিপ্রেজেন্ট করে। সো এইটাই এখানে বোঝাচ্ছে। তারপরে দেখো রাজনৈতিক দল প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের প্রাণ, অর্থাৎ একটা রাজনৈতিক দল ছাড়া কিন্তু কখনোই প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র সম্ভব না। হ্যাঁ,
এখন যদি কোনো একটা দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম থাকে, সেখানে যদি জাস্ট গণভোট থাকে এরকম যে হচ্ছে হ্যাঁ যে আপনি কি আমাদের সরকারটাকে দেখতে চান, হ্যাঁ অথবা না, মানে এরকম যদি থাকে, বা একদলীয় শাসন ব্যবস্থা থাকে, যেটা 1975 পরবর্তী দেখা যায় 1975 সালে যেটা বাকশাল একদলীয় শাসন ব্যবস্থা যেটা আসছিল, ঠিক আছে, বাকশাল নিয়ে অনেকে কথা বলতে চায় না, আমি জানি না কেন। সো এই ওইরকম যদি একদলীয় শাসন ব্যবস্থা আসে, ওটা তো ভাই কোনো প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র না, ওইটা হচ্ছে কি তুমি জাস্ট একটাই দল রাখছো, ওই দলটা দিয়ে তুমি দেশ চালাচ্ছ, ওটা কোনো প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র না। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র কি, যে এখানে মাল্টিপল পলিটিক্যাল পার্টিস থাকবে এবং তারা কি করবে, তারা হচ্ছে কি একটা নির্দিষ্ট একটা জনগোষ্ঠীকে তারা প্রতিনিধিত্ব করবে। যেমন দেখো যে বাংলাদেশে ধরো যে এমন একটা রাজনৈতিক দল আছে যাদের সাপোর্টার সার্টেন কিছু মানুষই ওদের সাপোর্ট করবে, তার বাইরে আর কেউ ওদেরকে সাপোর্ট করবে না। সো বিষয় হচ্ছে সেটাই। সো এইটাই এখানে বোঝাচ্ছে। তারপরে দেখো আধুনিক গণতন্ত্র হলো কি, পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র, একই মূলা বারবার ঝুলাচ্ছে। তারপরে দেখো সাধারণ স্বার্থের কথা ভুলে গিয়ে ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ উদ্ধারে যখন ঐক্যবদ্ধ হয়, তাদেরকে বলা হয় কি, উপদল বা কুচক্রী দল। উপদল কারা? রাজনৈতিক দলের মধ্যে উপদল কারা? উপদল হচ্ছে তারাই যারা কোনো একটা মানে সাধারণ স্বার্থ ভুলে গিয়ে, তারা সাধারণ স্বার্থের কথা চিন্তা করবে না, মানুষের কথা তারা চিন্তা করবে না, তারা সাধারণ স্বার্থের কথা ভুলে গিয়ে তারা যখন একটা কোনো নির্দিষ্ট একটা স্বার্থের পিছনে যখন তারা ছুটবে, ঠিক আছে, বা একটা কোনো যখন ব্যক্তি স্বার্থ উদ্ধারে তারা আর কি একসাথে ঐক্যবদ্ধ হবে, তখনই তাদেরকে আমরা বলতেছি কি, উপদল বলতেছি, বা হচ্ছে কুচক্রী দল বলতেছি। ওকে, সো এখানে এমসিকিউ এভাবেও আসতে পারে যে হচ্ছে সাধারণ স্বার্থের বাইরে গিয়ে ব্যক্তি স্বার্থ রক্ষা করে কোন দল? এখানে বলতে পারে রাজনৈতিক দল, তারপরে হচ্ছে এখানে বলতে পারে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, এখানে বলতে পারে উপদল বা কুচক্রী দল, বা এখানে তোমার আরেকটা আদার্স অপশন দিতে পারে। তখন কি তুমি কি দাগাবা? তুমি দাগাবা কুচক্রী দল। ক্লিয়ার ভাইয়া? ওকে, তারপরে আসো, এরা খুবই খারাপ, আসলে এরা খুবই খারাপ। হ্যাঁ, এই যে কলেজদের কাছে যে যে এই কাঠি করে, এটা খুবই খারাপ। হ্যাঁ, এটা এবং এটা ইন্টেনশনালি করে। তুমি দেখবা যেটা ইন্টেনশনালি করে, ঠিক আছে। আমার আব্বু যখন অফিস থেকে যখন আসতো, আমার আব্বু সবসময় চুপ থাকতো। তো এই জায়গায় চান্স পাইছে, ওই জায়গায় চান্স পাইছে, ফোন দিয়ে দিয়ে বলতেছে যে হ্যাঁ আমার ছেলে তো বিউপিতে পাইছে, আমার ছেলে তো রাবিতে পাইছে। হ্যাঁ, তো লাস্ট কোপটা আমার মনে আছে যে লাস্ট কোপটা আমার বাবাই দিছিল সবাইরে। সো জাস্ট ওই সার্টেন টাইমটা অবধি ওয়েট করবা এবং মানুষের মুখে জবাব দিতেই হবে ভাই। এটা লড়াইটা আমাদের সবার একসাথে, এবং আমি চাই যে এই ব্যাচে তোমরা যারা আছো, তোমরা যেন প্রত্যেকেই চান্স পাও ইনশাল্লাহ। ওকে, দেখো রাজনৈতিক দলের বৈশিষ্ট্য কি? সম আদর্শে বিশ্বাসী, এরা একটা আদর্শে বিশ্বাসী হয়, একটা আইডিওলজিকে ধারণ করে, ঠিক আছে। সো এখানে আমি কোনো স্লোগান দিচ্ছি না, বাট এরা কি একটা আইডিওলজিকে ধারণ করে। তারপরে কি, নিয়মতান্ত্রিক উপায়ে তারা ক্ষমতা আরোহণের চেষ্টা করে তারা, ঠিক আছে, এবং জনমতে গুরুত্ব দেয়, এবং দলীয় এবং জাতীয় স্বার্থ দুইটাই কি তারা রক্ষা করে, অর্থাৎ দলীয় স্বার্থ রক্ষা করবে, জাতীয় স্বার্থ রক্ষা করবে, ঠিক আছে। বাংলাদেশের বেসিসে এইসব হচ্ছে কমেডি আর কি। দেখো রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য কি থাকে? সরকার গঠন বা ক্ষমতায় আরোহণ। তাহলে রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য কি? তোমাকে যদি এমসিকিউতে প্রশ্ন করে রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য কি, সরকার গঠন, একটাই অ্যান্সার, বা ক্ষমতায় আরোহণ, একটাই অ্যান্সার, জাস্ট তুমি দাগাই দিবা, শেষ। ওকে, উম্মে খাতুন, সরি খাতুন না, কুলসুম। হ্যাঁ হ্যাঁ, গুড গুড গুড। ওকে, তারপরে আসো, সংখ্যার ভিত্তিতে রাজনৈতিক দল 3 প্রকার। তাহলে সংখ্যার ভিত্তিতে রাজনৈতিক দল কত প্রকার? 3 প্রকার। ওকে, আলহামদুলিল্লাহ, অসুস্থ বললাম। আচ্ছা দেখো, সো সংখ্যার ভিত্তিতে রাজনৈতিক দল কত প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে কি, একদল, একটা হচ্ছে একদল, একটা হচ্ছে দ্বিদল, আর একটা হচ্ছে কি বহুদল। ওকে, একদল, দ্বিদল, বহুদল। সরি এক্সট্রিমলি সরি।
আসলে অবস্থা আজকে অনেক খারাপ, অনেক খারাপ। ওকে, দেখো, সো একদল কি, একদল হচ্ছে যে একটা মাত্র দল থাকবে। হ্যাঁ, যেমন দেখো যে হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানিতে একটাই দল ছিল, কি, হিটলারের নাৎসি দল। ঠিক আছে, তোমার হচ্ছে 75 পরবর্তী আগে, ঠিক আছে, যে নির্বাচন হয়েছিল সেখানে কি, সেখানে একটাই দল ছিল, ইউনো ইউনোহু। তারপরে হচ্ছে কি, ইতালিতে মুসোলিনির ফ্যাসিস্ট দল। ঠিক আছে, মানে বাংলাদেশের পার্সপেক্টিভটাও বললাম। ঠিক আছে, গত 17 বছর একজনই ছিল। সো এইখানে কি, তো এইটা হচ্ছে কি এক দল। ঠিক আছে, অর্থাৎ একটা দলই সেখানে বিদ্যমান থাকবে। বহু দ্বিদল কি, দ্বিদল হচ্ছে কি আমেরিকায় ডেমোক্রেটিক এবং রিপাবলিকান। ওই যে তুমি দেখো না যে হচ্ছে ট্রাম্প আর জো বাইডেনের মাঝে মধ্যে লাগে। ঠিক আছে, সো এই ট্রাম্প আর জো বাইডেন কিন্তু দুইজন দুই দলের। ঠিক আছে, একজন রিপাবলিকান, একজন হচ্ছে ডেমোক্রেট। সো আমেরিকা এই যে দ্বিদল। ঠিক আছে, হ্যাঁ, তো বাংলাদেশের পার্সপেক্টিভে আবার জিনিসটা ওইভাবে চিন্তা করে নাও। দেখো, সো গ্রেট ব্রিটেনে কি রক্ষণশীল দল এবং শ্রমিক দল। ঠিক আছে, এই বিষয়গুলো। তারপরে দেখো বহুদলীয় ব্যবস্থা। বহুদলীয় ব্যবস্থা মানে কি দুইটির অধিক দল, অর্থাৎ এখানে দুইটির অধিক দল থাকবে। ওকে, দুইটির অধিক দল থাকবে। ঠিক আছে, এরপরে আসো চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কারা? চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হচ্ছে যে যে গোষ্ঠীর সদস্যগণ সমজাতীয় মনোভাব, মানে একই রকম আইডিওলজি এবং স্বার্থের দ্বারা আবদ্ধ, স্বার্থের ভিত্তিতে পরস্পরের সাথে আবদ্ধ হয়, তাদেরকে কি বলে? চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। এবং এরা কি করে? এরা হচ্ছে রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল সরকার গঠন করছে তাদেরকে সবসময় কিসের ওপর রাখে? তাদেরকে সবসময় চাপের ওপর রাখে। ঠিক আছে, চিকেন চাপ টাইপের অবস্থা। ঠিক আছে, তাদেরকে সবসময় চাপ বানায় রাখে। ওকে, যাতে তারাও যাতে হচ্ছে কি রাজনৈতিক দল বা সরকার, যে দল সরকার গঠন করছে সে দল যেন কি, তারা যেন ঠিকমতো কাজ করে। ঠিক আছে, বা অনেক সময় তাদের ফেভারে যেন কাজ করে। সো চাপ সৃষ্টিকারী গোষ্ঠীও কিন্তু এখানে একটা বড় ভূমিকা রাখে। ওকে, এরপরে আসো নেতৃত্ব। নেতৃত্ব কি? নেতৃত্ব হচ্ছে কি নেতার গুণাবলী বা যোগ্যতাকে বলা হয় কি নেতৃত্ব। নেতার গুণাবলী বা যোগ্যতাকে বলা হয় হচ্ছে কি নেতৃত্ব। ওকে, তোমাদের এখান থেকে হয়তো ফিউচারে কোনো বড় একটা নেতৃত্ব তৈরি হবে। নেতৃত্ব যে শুধু রাজনৈতিক দল থেকে আসে বিষয়টা এমন না। নেতৃত্ব নেতৃত্ব তুমি অন্যান্য জায়গা থেকেও তুমি নেতৃত্ব পাইতে পারো। ওকে, হ্যাঁ, বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা বহুদলীয়। দেখো লিড, দেখো লিড অর্থ কি? চালনা করা বা পথ দেখানো। ওকে, এবং নেতৃত্ব হচ্ছে একটি সামাজিক গুণাবলী। তাহলে নেতৃত্ব কোন ধরনের গুণাবলী? নেতৃত্ব হচ্ছে এক ধরনের সামাজিক গুণাবলী। নেতৃত্বকে আমরা টোটাল 4 প্রকারে ভাগ করি। নেতৃত্বকে আমরা টোটাল কি 4 প্রকারে ভাগ করি। কি কি ভাগ করি একটু দেখো। ফার্স্টে দেখো কি বিশেষজ্ঞ সুলভ নেতৃত্ব। ঠিক আছে, অর্থাৎ চিকিৎসক বা অধ্যাপক এই টাইপের যেই পদগুলো আছে, পদবিগুলো আছে, সেগুলোতে কি এই বিশেষজ্ঞ সুলভ নেতৃত্ব, সেগুলোকে বলা হয় বিশেষজ্ঞ সুলভ নেতৃত্ব। রাজনৈতিক নেতৃত্ব, রাজনৈতিক নেতৃত্ব বলতে কোনগুলোকে বুঝি আমরা? যেমন ধরো যে শেরে বাংলা, একে ফজলুল হক। ঠিক আছে, শেরে বাংলা, তারপরে শের বাংলা, তারপর হচ্ছে মাওলানা ভাসানী, শর্টকাটে লিখলাম। ঠিক আছে, সো এদেরকে আমরা কি বলতেছি? এদেরকে আমরা বলতেছি হচ্ছে রাজনৈতিক নেতৃত্ব। ওকে, এরপরে দেখো যে হচ্ছে সম্মোহনী নেতৃত্ব। সম্মোহনী নেতৃত্ব, যখন কোনো নেতা তার বক্তব্য বা কাজ দ্বারা কি জনগণের ওপর একটা কি ইনফ্লুয়েন্স ক্রিয়েট করে বা একটা প্রভাব ক্রিয়েট করে, সেটাকে আমরা বলতেছি সম্মোহনী নেতৃত্ব। ঠিক আছে, যেমন আমাদের শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের যে নেতৃত্বটা আছে সেটাকে আমরা কি সম্মোহনী নেতৃত্ব বলতে পারি, কারণ তিনি কিন্তু তার কথার দ্বারা বা তার কাজের দ্বারা কিন্তু মানুষের মনে কিন্তু একটা কি ইনফ্লুয়েন্স তৈরি করে নিতে পারছে। ওকে, একে জাদুকরী নেতৃত্ব বলা হয়। সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার কি প্রথম এর ধারণা দেন। তাহলে সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার কি এই সম্মোহনী নেতৃত্বর প্রথম ধারণা দেন। ওকে, যেমন ইরানের আয়াতুল্লাহ আল খোমেনিকে আমরা বলতে পারি যে তিনি একজন সম্মোহনী নেতৃত্বের উদাহরণ। ওকে, আর ইরান নিয়ে কিন্তু জানতে হবে। ঠিক আছে, ইরানের যে ইসলামিক বিপ্লব ছিল, ইসলামিক বিপ্লবের পরে তারপরে ইরানের যে অবস্থা ছিল, ইরান ইসরায়েল এই বিষয়গুলো নিয়ে একটু জানতে হবে। ওকে, যদিও ইসরায়েলকে আমি ইসরায়েল বলি না, ইসরায়েলকে আমি ক্যান্সার বলি, বাট
বললাম আর কি। তারপরও দেখো একনায়কতান্ত্রিক নেতৃত্ব, একনায়কতান্ত্রিক নেতৃত্ব বলতে কি বোঝায়, অর্থাৎ সেখানে কি একজনই থাকবে, ওকে, একজনই থাকবে আর কি। ওকে, সো দেখো যে হচ্ছে এখানে মুসোলিনি আর হিটলার এরা হচ্ছে কি একনায়কতান্ত্রিক নেতৃত্বের উদাহরণ। তাহলে আমরা কি নেতৃত্ব টোটাল 4 ধরনের নেতৃত্ব পাইলাম। ওকে, সো তোমাকে যদি কোয়েশ্চেন করে যে নেতৃত্ব কয় প্রকার, তুমি লিখবা যে 4 প্রকার। ওকে, বা দাগাবা 4 প্রকার। ওকে, এরপরে আসো দেখো এনজিও, এনজিও নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, এটা কি বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংগঠন। বেসরকারি ও স্বেচ্ছাসেবী যতগুলো সংগঠন আছে সেগুলোকে আমরা কি বলি, এনজিও বলি। বিরোধী দলের কাজই হলো কি বিরোধিতা করা। এই উক্তিটি হচ্ছে ফাইনারের এবং নেতৃত্বের গুণাবলী টোটাল 3টি। ঠিক আছে, আরও আছে বাট টোটাল প্রধান 3টিকে ধরা হয়। ওকে, হ্যাঁ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সম্মান নেতৃত্বের সবচেয়ে বড় উদাহরণ। কারণ যেহেতু উনি ওনার কথার দ্বারা বা কাজের দ্বারা কি এই ইনফ্লুয়েন্সটা আমাদের মধ্যে ক্রিয়েট করতে পারছিল, তাই না, তার উম্মতদের মধ্যে ক্রিয়েট করতে পারছিল। ক্লাসে পলিটিক্যাল স্লোগান দিও না ভাই। দেখো এরপরে দেখো সরকার কাঠামো। তো আমরা এই অধ্যায়টা এবার একটু দেখি যে এই অধ্যায় থেকে আসলে আমরা কি কি পড়তে পারি। শরীরটা অনেক বেশি খারাপ লাগতেছে, অনেক বেশি। দেখো উল্টাপাল্টা কমেন্ট না করে পড়ো। ওকে, দেখো রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে কি সরকার। ওকে, সরকার, এবং এই সরকারকে কি পরিচালনা করে, একটা রাজনৈতিক সংগঠন বা একটা রাজনৈতিক দল কি পরিচালনা করে। সরকারকে আমরা একটা রাজনৈতিক সংগঠনও বলতে পারি। ঠিক আছে, তাহলে একটা রাজনৈতিক দলই কিন্তু ক্ষমতায় যেয়ে তারা কি একটা সরকার গঠন করে। ঠিক আছে, এবং সেই সরকারকে আমরা কি বলতে পারি, সরকারকে আমরা বলতে পারি হচ্ছে রাজনৈতিক সংগঠন। ওকে, তো দেখো যে হচ্ছে সরকার হলো কি রাষ্ট্রের মুখপাত্র, এই উক্তিটা কিন্তু করেছিল অধ্যাপক লাস্কি। ওকে, এরপরে আসো যে জনপ্রিয় সরকার ব্যবস্থা হচ্ছে কি, সবচেয়ে জনপ্রিয় সরকার ব্যবস্থা হচ্ছে গণতন্ত্র। ঠিক আছে, বর্তমান বিশ্বে এই যে গণতন্ত্রের চেয়ে আসলে জনপ্রিয় কোনো সরকার ব্যবস্থা নাই। কারণ তুমি দেখবা যে বাইরের দেশে প্রত্যেকটা দেশেই কি কম বেশি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা বিদ্যমান। ঠিক আছে, যদিও গণতন্ত্র এক ধরনের মূলা, তাও মূলা নিয়েই চলতে হচ্ছে, কি আর করার। দেখো ডেমোস অর্থ হচ্ছে জনগণ এবং ক্রেটোস বা ক্রেশিয়া অর্থ হচ্ছে শাসন কর্তা। ঠিক আছে, তাহলে ডেমোস অর্থ হচ্ছে কি, ডেমোস অর্থ হচ্ছে জনগণ এবং ক্রেটোস বা ক্রেশিয়া অর্থ হচ্ছে শাসন ক্ষমতা। ওকে, শাসন ক্ষমতা, শাসন কর্তা না, শাসন ক্ষমতা, সরি। সো দেখো ডেমোস অর্থ হচ্ছে জনগণ, ক্রেটোস বা ক্রেশিয়া অর্থ হচ্ছে কি শাসন ক্ষমতা। গণতন্ত্র হচ্ছে কি, গণতন্ত্র হচ্ছে টোটাল 2 প্রকার। গণতন্ত্র দুই প্রকার, একটা হচ্ছে কি প্রত্যক্ষ গণতন্ত্র, আরেকটা হচ্ছে পরোক্ষ গণতন্ত্র। প্রত্যক্ষ গণতন্ত্র কি, প্রত্যক্ষ গণতন্ত্র হচ্ছে যে যখন জনগণ ডিরেক্টলি তাদের ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করবে। ঠিক আছে, সেটাকে আমরা বলতে পারি হচ্ছে প্রত্যক্ষ গণতন্ত্র। যেমন তুমি ধরো যে এই যে তোমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হলো, এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু তোমরা যখন যে ভোট দিছিলা, ভোট দেওয়ার সময় তোমরা কিন্তু দেখছিলা যে হচ্ছে তোমরা ডিরেক্টলি একজন এমপিকে ভোট দিচ্ছ। ওকে, এরপর দেখবা যে সংসদে কিছু আসন সংরক্ষিত আছে। ঠিক আছে, তো তোমরা যাদেরকে ভোট দিছো তারা কি করবে, ওই সংরক্ষিত আসনে তারা তখন ওই জিনিসটা যে তখন হচ্ছে তারা কি তাদের নেতৃত্ব নির্বাচন করবে। ওকে, সো তাহলে তোমরা যে ডিরেক্টলি ভোট দিলা সেটা হচ্ছে কি প্রত্যক্ষ গণতন্ত্র, এবং তোমাদের নির্বাচিত এমপিরা, তোমাদের নির্বাচিত প্রার্থীরা যখন তারা এরকম সংসদে সংরক্ষিত আসনে, দেখা যাচ্ছে নারী সংরক্ষিত আসনে তারা যখন এরকম নেতৃত্ব নির্বাচন করবে, তখন সেটাকে আমরা কি বলতেছি, সেটাকে আমরা পরোক্ষ গণতন্ত্র বলতেছি। ঠিক আছে, সো এটাই আর কি।
অথবা ডিরেক্টলি তুমি এটাকে হচ্ছে তুমি এটাকে এভাবে কল্পনা করতে পারো যে পরোক্ষ গণতন্ত্রে কিন্তু আমরা ডিরেক্টলি ভোট দিয়ে কাউকে নির্বাচিত করি না, আমরা একজনকে ভোট দিই, সে আবার তারা আবার সবাই মিলে আরেকজনকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করে। ওকে, এটাই হচ্ছে খুবই ইজিলি বোঝার মতো বিষয়। ওকে, এরপরে আসো, বাংলাদেশে গণভোট হয় টোটাল তিনটি, আরেকটা হয় হচ্ছে 4টি। ওকে, সো এখন এটা 4টি। ওকে, এখন এটা 4টা। এরপর আসো ফেডারেশন শব্দটা কি, এটা হচ্ছে ল্যাটিন শব্দ। ফেডারেশন শব্দটা কি, ল্যাটিন শব্দ, এবং এটা কি যুক্তরাষ্ট্রের অনেকগুলো রাষ্ট্রের সন্ধি। ঠিক আছে, অর্থাৎ যুক্তরাষ্ট্রের মধ্যে কিন্তু অনেকগুলো একসাথে কিন্তু এটা কি ফেডারেশন রূপে গঠিত হয়েছে। আমরা জানি যে হচ্ছে যুক্তরাষ্ট্রের যে সরকার ব্যবস্থা, ঠিক আছে, সেটা কি এই ফেডারেশন রূপে গঠিত হয়েছে। তুমি দেখবা যে অনেকগুলো অঙ্গরাজ্য আছে। ওকে, তুমি প্রত্যেকটা অঙ্গরাজ্যে কিন্তু এক একটা অঙ্গরাজ্যে এক এক রকম নিয়ম। ঠিক আছে, যেমন তুমি ধরো যে তুমি যদি কোনো এমন অঙ্গরাজ্য আছে যে অঙ্গরাজ্যে তুমি গান খুবই ওপেনলি ক্যারি করতে পারবা, তোমাকে গান সেখানে ওপেনলি ক্যারি করতে দিবে। বাট তুমি যদি জাস্ট ড্রাইভ করে একটা সার্টেন অ্যামাউন্ট অফ কি বলবো, তুমি যদি পথ যদি তুমি ড্রাইভ করে তুমি যদি অন্য কোনো জায়গায় যদি তুমি যাও, অঙ্গরাজ্যে তুমি যদি যাও, সেক্ষেত্রে তুমি দেখবা যে সেখানে কিন্তু গান ওপেনলি ক্যারি করা না, আইনসম্মত না। সেখানে কিন্তু তোমাকে পুলিশ এসে অ্যারেস্ট করে নিয়ে যাবে। সো এখানে আসলে এক একটা অঙ্গরাজ্যে এক এক রকমের রুলস। এক সেকেন্ড। হ্যাঁ, ফেডারেশন হচ্ছে ল্যাটিন শব্দ। ফেডারেশন শব্দের উৎপত্তি হচ্ছে ফয়েডাস থেকে। ফেডারেশন শব্দের উৎপত্তি হচ্ছে ফয়েডাস থেকে। এর অর্থ হচ্ছে কি, ঐক্য। এর অর্থ হচ্ছে ঐক্য। ঐক্য, এর অর্থ হচ্ছে ঐক্য। অথবা তুমি এটাকে সন্ধিও বলতে পারো, চুক্তিও বলতে পারো। ঠিক আছে, ঐক্য বলতে পারো, সন্ধি বলতে পারো, চুক্তি বলতে পারো। ঠিক আছে, ঐক্য বলাটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট আমার কাছে লাগে। ওকে, এরপরে আসো, দেখো যে ফয়েডাস শব্দের অর্থ কি, সন্ধি বা মিলন, সেম জিনিস। ওকে, এরপরে দেখো সমাজতান্ত্রিক সরকার কি, চীন, উত্তর কোরিয়া, কিউবা, ভিয়েতনাম, এগুলোতে কি সমাজতান্ত্রিক সরকারের প্রভাব বেশি, বা এগুলোতে সমাজতান্ত্রিক সরকার রয়েছে। ঠিক আছে, এখনও সমাজতান্ত্রিক সরকার আছে, তবে সেটাও কি এখন খুবই লিমিটেড আকারে চলে আসছে। কারণ যখন সোভিয়েত ইউনিয়নের যখন পতন হইল এবং যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল টোটালি, তারপরে কিন্তু হচ্ছে এই যে সমাজতান্ত্রিক যেই সরকার ব্যবস্থাটা, এটা কিন্তু প্রত্যেকটা দেশে কিন্তু আগে ইউরোপের দেশগুলোতেও কিন্তু ছিল। তুমি যদি জার্মানি ভাগ হওয়ার আগে তুমি যদি জার্মানির কথা চিন্তা করো, আমরা সেকেন্ড পেপারে পড়বো, হিস্ট্রি সেকেন্ড পেপারে, জার্মানি ভাগ হওয়ার আগে যদি তোমরা জার্মানির কথা চিন্তা করো, তাহলে দেখবা যে পূর্ব জার্মানি, পশ্চিম জার্মানি এরকম ছিল। ইউরোপের মধ্যেই দেখা যাচ্ছে কি এরকম একটা কোল্ড ওয়ারের একটা অবস্থা ছিল। ঠিক আছে, যখন কোল্ড ওয়ার সিজন ছিল। তো পরবর্তীতে যখন কোল্ড ওয়ার শেষ হয়ে গেল, অফিসিয়ালি যখন শেষ হয়ে গেল, যদিও এখন চলতেছে আনঅফিসিয়ালি, বাট অফিসিয়ালি যখন কোল্ড ওয়ার শেষ হয়ে গেল, তারপরে কি হইলো, তারপরে এই সমাজতান্ত্রিক সরকার ব্যবস্থাটা কি চলে গেল, ওইভাবে এখন আর নাই। ওকে, চীন, উত্তর কোরিয়া বা এই টাইপের রাষ্ট্রগুলো ছাড়া। তারপরে দেখো রাজতান্ত্রিক সরকার কি, সৌদি আরব, গ্রেট ব্রিটেন, জাপান, মালয়েশিয়া, এগুলোতে হচ্ছে রাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত। এরপরে দেখো আমেরিকার আইনসভা বা কংগ্রেসের উচ্চকক্ষের নাম কি, সিনেট, এবং নিম্নকক্ষের নাম প্রতিনিধি সভা। ঠিক আছে, তোমার টেস্ট অনুযায়ী ডিপেন্ড করে। এখন তোমার যদি মনে হয় যে না আমি আমি একটা সার্টেন বই পড়লে হয়তো আমার জিনিসটা
আমার জন্য বেটার হবে, দেন গো ফর ইট, কোনো সমস্যা নাই। আমি তোমাদেরকে অলওয়েজ সব কিছুতেই এনকারেজ করি, ঠিক আছে? এখন মানে এডুকেশন মৌলিক মিডিয়া বের করতে দেখে তোমার সামনে যে আমি মৌলিক মিডিয়ার কথা বলবো বিষয়টা এমন না। তুমি কিনবা কি কিনবা না এটা টোটালি অপশনাল, বাট তুমি তুমি কোন বই পড়তে চাও এটা কমপ্লিটলি তোমার টেস্টের ওপরে ডিপেন্ড করবে। হ্যাঁ, তোমার টেস্টের ওপরে ডিপেন্ড করবে আর তোমার পছন্দের ওপরে ডিপেন্ড করবে, ঠিক আছে? শুধু বই পড়লেও হয় না, সেই বইটা পড়ে কিন্তু ভালো লাগতে লাগে, ঠিক আছে? আমরা যখন বাজারে কোনো একটা বই কিনতে যাই তখন কিন্তু আমরা বইটা একটু উল্টে পাল্টে দেখি যে বইটা ঠিকঠাক আছে কিনা বা বইটা আমি কিনতে পারবো কিনা, আমার জন্য পারফেক্ট কিনা। ওকে ওকে, তারপরে দেখো ব্রিটেনের উচ্চকক্ষ হাউস অফ লর্ড এবং নিম্নকক্ষ হচ্ছে হাউস অফ কমন্স, এগুলো নিয়ে আমরা সামনে বিস্তারিত আলাপ করব। তারপরে দেখো সো এরপরে আসো যে হচ্ছে সমাজতন্ত্রের যুক্তিভিত্তিক ও বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দেন কি? কার্ল মার্কস। আমি মনে হয় এটা এর আগেও বলছি যে কার্ল মার্কস কি, কার্ল মার্কস এবং ফ্রেডরিক অ্যাঙ্গেলস এরা কি সমাজতন্ত্রের কি বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দেন। এর আগে যতজন সমাজতন্ত্রের ব্যাখ্যা দিছিল তারা কিন্তু কেউ কি বৈজ্ঞানিক ব্যাখ্যাটা দিতে পারেন নাই, বা তারা কেউ হচ্ছে কি ওই যে প্র্যাকটিক্যাল যে ব্যাখ্যাটা সেটা কিন্তু তারা কিন্তু কেউ দিতে পারে নাই। বাট এই কার্ল মার্কস কিন্তু কি তিনি এই বৈজ্ঞানিক এবং যুক্তিভিত্তিক এবং বিজ্ঞানসম্মত ব্যাখ্যাটা তিনি সবার আগে দেন, ঠিক আছে? এরপরে আসো সরকারের কাজ এবং অঙ্গসংস্থা হচ্ছে তিনটা। সরকারের কাজের সংস্থা বা সরকারের অঙ্গসংস্থা হচ্ছে তিনটা। সেই তিনটা কি কি এটা আমি সবসময় পড়াই, সেটা হচ্ছে আইন, শাসন এবং বিচার বিভাগ। আইন, শাসন এবং বিচার বিভাগ। আমি যদি একটু লেখার সুবিধার্থে লিখি আইন, শাসন, বিচার বিভাগ, এগুলো তোমরা অলরেডি জানো, অনেক জানো, এগুলো তোমরা অলরেডি অনেক জানো, তারপরেও জানানো আর কি। দেখো আইন, শাসন এবং বিচার বিভাগ। তাহলে আইন, শাসন এবং বিচার বিভাগ, আইন বিভাগের কাজ কি? আইন প্রণয়ন, আইন সংশোধন, সংবিধান সংশোধন এবং হচ্ছে কি বাজেট পাস, এগুলো হচ্ছে আইন বিভাগের কাজ। হ্যাঁ, আমরা যখন ভোট দিয়ে আমাদের প্রতিনিধি নির্বাচিত করি সেই প্রতিনিধিরাই কি সংসদে যায়, পার্লামেন্টে যায় এবং তারাই কি সেখানে আইন বানায়। এরপরে আসো যে সংসদ সদস্যগণ কিন্তু তাহলে আমাদের এই আইন বিভাগের আওতাভুক্ত। এরপরে আসা হচ্ছে শাসন বিভাগ, অর্থাৎ শাসন বিভাগের কাজ কি? আইনটা প্রয়োগ করবে। এই যে আইন বিভাগ যে আইনগুলো বানাইলো, বাজেট পাস করলো বা সংবিধান সংশোধন করলো, আইন সংশোধন করলো, এগুলো কি করবে? এগুলো হচ্ছে শাসন বিভাগ কি ইমপ্লিমেন্ট করবে, প্রয়োগ করবে। ওকে, ইমপ্লিমেন্ট করবে, প্রয়োগ করবে। শাসন বিভাগের তাহলে কাজ এইটা। রাষ্ট্রপতির অধ্যাদেশ, জরুরি অবস্থা ঘোষণা, যুদ্ধ পরিচালনা, এগুলো সব কি শাসন বিভাগেরই অন্তর্গত। ওকে, নির্বাহী বিভাগ বা শাসন বিভাগ। শাসন বিভাগকে কিন্তু নির্বাহী বিভাগও বলা হয়, অর্থাৎ এক্সিকিউটিভ বিভাগ, ঠিক আছে? অর্থাৎ সে কি সে কার্য সম্পাদন করবে। এরপরে আসো বিচার বিভাগ, মোস্ট ইম্পর্টেন্ট বিচার বিভাগ। এখান থেকে প্রশ্ন আসার পসিবিলিটি আছে। বিচার বিভাগের কাজ কি? বিচার বিভাগের প্রধান কাজ হচ্ছে সংবিধানের ব্যাখ্যা প্রদান। সংবিধানের ব্যাখ্যা প্রদান করে কে? বিচার বিভাগ। তারপরে নাগরিকের অধিকার সংরক্ষণ করে কোন বিভাগ? এটা কিন্তু আসতে পারে। সংবিধানের ব্যাখ্যা প্রদান করে নিচের কোন বিভাগ? নাগরিকের অধিকার রক্ষা করে বা নাগরিকের অধিকার সংরক্ষণ করে নিচের কোন বিভাগ? বিচার বিভাগ। তদন্ত কাজ পরিচালনা করে কি? বিচার বিভাগ, ঠিক আছে? সো এই তিনটা বিভাগের কিন্তু তিন ধরনের কাজ আমরা দেখতে পাই। ওকে, কয়েকজন বাদে কি লিখছো? তার মানে তোমারও হবে, পেলা নাই। হালিমা দেখো দেখো কিছু আইনসভার নাম আমরা দেখি যে বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ, ভারতীয় আইনসভার নাম হচ্ছে লোকসভা, তারপরে ব্রিটিশ হচ্ছে পার্লামেন্ট, আমেরিকার হচ্ছে কংগ্রেস। ওকে, সো এগুলো মোটামুটি মনে রাখলেই এনাফ। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এরপরে দেখো আইনসভা। আইনসভা কিন্তু এক কক্ষ বিশিষ্ট হয়, দ্বিকক্ষ বিশিষ্টও হয়। এখন বাংলাদেশে যেহেতু এটা আমি জানি না ইমপ্লিমেন্ট হবে কিনা, কারণ এখনও বর্তমান যে গভর্নমেন্ট তারা কিন্তু গণভোটের শপথ নেয় না।
তো গণভোটে শপথ না নিলে কিন্তু এই পার্লামেন্ট যেমন আগের মতো থাকা ঠিক সেরকমই থেকে যাবে, ঠিক আছে। এটা কিন্তু আমরা আর ওই যে দ্বিকক্ষ বিশিষ্ট যেরকম পাওয়ার কথা ছিল ওই রকম আমরা কিন্তু আর পাবো না। সো এটা এখনও বাংলাদেশের ক্ষেত্রে এখন এটা আনসার্টেইন, তবে অলরেডি হচ্ছে অন্যান্য দেশ যেগুলো আছে সেগুলো নিয়ে আর কি কথা বলি। তো দেখো যে হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে যদি ধরি তাহলে এটা এখনও আনসার্টেন। তাহলে ধরো যে এক কক্ষ বিশিষ্ট আইনসভা তুরস্ক, নিউজিল্যান্ড, ফিনল্যান্ড এগুলো দেশে হচ্ছে কি প্রধানত এক কক্ষ বিশিষ্ট সভা দেখতে পাওয়া যায়। তারপরে দেখো দ্বিকক্ষ বিশিষ্ট সভা আমরা দেখতে পাই আমেরিকা, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স এবং হচ্ছে ভারত, এগুলোতে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা দেখতে পাই। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, এরপরে আসো যে হচ্ছে যে এখন নিম্ন আদালত। নিম্ন আদালতের কাজ কি? নিম্ন আদালতের মধ্যে আছে কি ফৌজদারি আদালত, ঠিক আছে। অর্থাৎ যে অপরাধ সংক্রান্ত যে বিচারগুলো সেগুলো হচ্ছে ফৌজদারি আদালত করবে। দেওয়ানি আদালত, দেওয়ানি আদালত কি সম্পত্তি সংক্রান্ত, জমি জমা সংক্রান্ত, অন্যান্য সম্পত্তি সংক্রান্ত যে বিচার কাজগুলো সেগুলো হচ্ছে দেওয়ানি আদালত করবে। ওকে, উচ্চ আদালতের মধ্যে কি আছে? উচ্চ আদালতের মধ্যে আছে হচ্ছে সুপ্রিম কোর্ট। হ্যাঁ, সুপ্রিম কোর্ট। এখন সুপ্রিম কোর্টের মধ্যে কিন্তু এখানে কিন্তু গঠন আছে দুইটা। কোন দুইটা গঠন আছে সুপ্রিম কোর্টের গঠন? সেটা হচ্ছে কি, একটা হচ্ছে আপিল বিভাগ আর একটা হচ্ছে হাইকোর্ট। অর্থাৎ সুপ্রিম কোর্ট কিন্তু এখানে সুপ্রিম কোর্ট কিন্তু উচ্চ আদালত কিন্তু দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে আপিল বিভাগ আর একটা হচ্ছে কি হাইকোর্ট, ঠিক আছে। আপিল বিভাগে কে থাকেন? আপিল বিভাগে প্রধান বিচারপতি থাকেন। ওকে, এরপর দেখো প্রধান বিচারপতিকে কে নিয়োগ দেন? রাষ্ট্রপতি নিয়োগ দেন, ঠিক আছে। এইখান থেকে কয়েকটা জিনিস খুবই বেশি ইম্পর্টেন্ট। ফার্স্টে তো আমি তোমাদেরকে বললাম যে এক কক্ষ বিশিষ্ট আইনসভা, দুই কক্ষ বিশিষ্ট আইনসভা, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা এগুলো কোন কোন দেশে থাকে। এরপরে আমরা দেখলাম যে হচ্ছে নিম্ন আদালত এবং উচ্চ আদালতের কাজগুলো দেখলাম, এবং সেই সাথে কি উচ্চ আদালতের গঠনটা আমরা দেখলাম। হ্যাঁ, যে হচ্ছে সুপ্রিম কোর্টের দুইটা গঠন, সেটা হচ্ছে কি একটা হচ্ছে হাইকোর্ট আর একটা হচ্ছে আপিল বিভাগ, তাই না? কি পড়লে হবে না হবে জানি না, আমার পিডিএফটুকু পড়লেই হবে। ওকে, তারপরে দেখো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বোঝায়? ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে বোঝায় যে এই যে এরা একটু আগে যে আমি আইন, শাসন এবং বিচার বিভাগ তিনটা আলাদা আলাদা করে দেখাইলাম, এই তিনটা যখন আলাদা থাকবে, পৃথক থাকবে এবং তারা যখন নিজেদের কাজটা ঠিকমতো সম্পাদন করবে। ওকে, এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা হচ্ছে কে? মন্টেস্কু তার বইয়ের দ্য স্পিরিট অফ লস, এই বইয়ে তিনি হচ্ছে এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির ব্যাপারে তিনি বিস্তারিত আলোচনা করেন। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি এবং ক্ষমতা নিয়ন্ত্রণ এবং ভারসাম্য নীতি কি? এটা কি আমেরিকার মাধ্যমে প্রথম ইমপ্লিমেন্টেশন শুরু হয়। ওকে, এরপরে আসো নাই, এই চ্যাপ্টারটা বেশি নাই। এরপরে দেখো তাহলে অ্যারিস্টটল সরকারের শ্রেণীবিভাগ করেছেন কি? সংখ্যা এবং উদ্দেশ্য নীতি অনুযায়ী। তাহলে অ্যারিস্টটল সরকারের শ্রেণীবিভাগ করেছিলেন মূলত সংখ্যা এবং উদ্দেশ্য নীতি অনুযায়ী। বাংলাদেশ হচ্ছে কি, বাংলাদেশে বর্তমানে এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় বিদ্যমান এবং সংসদীয় সরকার ব্যবস্থায় বিদ্যমান, ঠিক আছে। এটা এখনো বিদ্যমান, এটা এখনো চেঞ্জ হয় নাই। তারপরে দেখো সুইজারল্যান্ডের কি বিচারকগণ কি আইনসভা কর্তৃক নির্বাচিত হয়। অর্থাৎ সুইজারল্যান্ডের বিচারকগণ কিন্তু আইনসভার যারা সদস্য আছে, এমপিরা আছে, তারা কিন্তু তাদের বিচারকগুলোকে নির্বাচিত করে, আইনসভার বিচারককে। ওকে, এরপর দেখো রাষ্ট্রীয় সংগঠনের স্পর্শমণি বলা হয় কি? সার্বভৌমত্বকে, খুবই কমন ইনফরমেশন। তারপরে হচ্ছে কি মন্ত্রিপরিষদ শাসিত সরকারের প্রধান কি? প্রধানমন্ত্রী, ঠিক আছে। অর্থাৎ মন্ত্রিপরিষদ শাসিত সরকার আমরা কোনগুলোকে বলি? যে আমরা সাপোজ ধরো যে আমরা এমপি নির্বাচন করে দিছি, তারা সকলে মিলে কি একটা মন্ত্রিসভা গঠন করলো, সেখানে সেই সভার যে প্রধান, ঠিক আছে, তাকে কি প্রধানমন্ত্রী নির্বাচিত করা হলো বর্তমানে আমাদের যে বাংলাদেশের যে প্রেক্ষাপটে আর কি। সো এইভাবে চিন্তা করো, তাহলে তুমি জিনিসটা ইজিলি বুঝতে পারবা যে মন্ত্রিপরিষদ শাসিত সরকারের প্রধান অলওয়েজ প্রধানমন্ত্রী, অন্য কেউ না। ওকে, এরপরে দেখো সংসদীয় সরকার কাঠামো কি? নির্বাহী ক্ষমতার অধিকারী প্রধানমন্ত্রী, ঠিক আছে। সংসদীয় সরকার কাঠামে যে কোনো ধরনের নির্বাহী ক্ষমতার অধিকারী কিন্তু প্রধানমন্ত্রী। অর্থাৎ প্রধানমন্ত্রীর হাতে এভরি পসিবল পাওয়ার থাকবে কি যে কোনো ধরনের কাজকে
করার, ঠিক আছে, যেটা কিন্তু রাষ্ট্রপতির হাতে থাকবে না। ওকে, বাংলাদেশের ক্ষেত্রে হচ্ছে রাষ্ট্রপতি কাইন্ড অফ, আমি বলতে পারি এটা পুতুলের মতো, ঠিক আছে, তুমি যেমনে নাচাবা অমনে নাচবে। সো রাষ্ট্রপতির এখানে কোনো ইয়ে নাই, এখানে কি প্রধানমন্ত্রীরই এখন অবধি একচ্ছত্র ক্ষমতা আছে। ভারতে তো যুক্তরাষ্ট্রীয় সরকার প্রচলিত, প্রথম বিশ্বযুদ্ধের পরে একনায়কতন্ত্র প্রথম প্রতিষ্ঠা পায় হচ্ছে কি জার্মানিতে, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশান। তারপরে দেখো সরকারের চতুর্থ অঙ্গ হচ্ছে কি নির্বাচক মণ্ডলী, এবং বাংলাদেশের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পার্থক্য হয় 2007 সালে, অর্থাৎ নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে আলাদা করা হয় কি 2007 সালের 1 নভেম্বর। ওকে, এবং বিচার বিভাগের প্রধান কাজ আমরা কি বললাম, যে ন্যায় বিচার নিশ্চিত করা, সংবিধানের ব্যাখ্যা প্রদান করা। ওকে, আসলে আমার নিজেরও পড়তে গেলে হাসি আসে, কিন্তু তারপরেও কি করার, পড়তে তো হয়ই। ওকে, আচ্ছা, কমেন্টে রিপ্লাই দিয়ে কাউকে আমরা ইয়ে না করি, রিল্যাক্স, এভরিওয়ান রিল্যাক্স। দেখো থাকতেই পারে, এক একজনের এক এক রকম অপিনিয়ন থাকতেই পারে, সকলের অপিনিয়নের উপরে আমাদের সহনশীল হওয়া উচিত। এটা তুমি আরও বেশি ফিল করবা যখন তুমি ইউনিভার্সিটিতে আসবা, ঠিক আছে। ট্রাস্ট মি ভাই, মানে ইউনিভার্সিটি লাইফে আসার পরে আমি আমার লাইফে এমন এমন জিনিস সহ্য করছি, আর এমন এমন মানুষ সহ্য করছি, যেটা যদি আমি আমার কলেজ বা স্কুল লাইফে করতাম, আমি তাহলে উঠে ওরে হচ্ছে আমি ঘুষি দিতাম, বুঝছো। মানে এমন এমন মানুষের সাথে আমার এনকাউন্টার হয়েছে, এমন এমন মানুষের ইয়ে দেখছি, বিহেভিয়ার দেখছি, বা তাদের চালচলন দেখছি। কারণ হচ্ছে এখানে তো 64 জেলা থেকে মানুষ আসে, সো এক একটা জেলার মানুষের তাদের মানে এক একজনের বিহেভিয়ার এক এক রকম। এমনও হয়েছে যে এমন কোনো জেলার দেখছি যে একই জেলার মানুষ দেখা যাচ্ছে তারা খুব বেশি ইয়ে থাকে, মানে খুব বেশি ফ্রেন্ডলি, খুব বেশি ভালো, আবার এমনও দেখছি যে খুব বেশি টাউ। সো এখানে ভ্যারি করে আসলে, ঠিক আছে। সো সকলের প্রতি আমাদের সহনশীল থাকা উচিত। তারপরে দেখো আধুনিক গণতন্ত্র হলো কি প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র নিয়ে অলরেডি গলা ফাটাই দিছি, এটা নিয়ে আর কিছু বললাম না। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের প্রাণ হলো কি জনমত, ঠিক আছে, অর্থাৎ জনমত থাকলে সেখানে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র থাকবে। এরপরে দেখো প্রভাবশালী, যুক্তিযুক্ত, স্পষ্ট এবং কল্যাণকামী মতামতকে বলা হয় কি জনমত বলা হয়। অর্থাৎ প্রভাবশালী, যুক্তিযুক্ত এবং স্পষ্ট মতামতকে আমরা কি বলবো, এবং কল্যাণকামী মতামতকে আমরা বলবো জনমত। দেখো জনমতের বৈশিষ্ট্য, জনমতের বৈশিষ্ট্য কি, সেখানে হচ্ছে একটা নির্দিষ্ট জনস্বার্থ থাকবে, সেটা কি জনমতের জনগণের জন্য কল্যাণকামী হবে, যুক্তিভিত্তিক হবে, এবং এটার কি একটা সুনির্দিষ্টতা থাকবে, এবং এটা কি সুচিন্তিত হবে। অর্থাৎ আন্তাবড়ি চিন্তা করে আমি কিন্তু কখনো, আন্তাবড়ি বলতে বোঝাচ্ছি যে উল্টাপাল্টা চিন্তা করে কিন্তু আমি কখনো কি আমি এই জনমতটা গঠন করতে পারবো না। অবভিয়াসলি তুমি দেখবা যে যখন কোনো একটা জায়গায় জনমত গঠিত হচ্ছে, তখন কিন্তু সেটার পিছনে কি একটা কল্যাণকামী মনোভাব আছে, যুক্তিভিত্তিক একটা লজিক্যাল একটা মনোভাব আছে, এবং সেই সাথে কি সুনির্দিষ্ট একটা মনোভাব আছে, ঠিক আছে, ওইটার বাইরে তাদের আর কোনো উদ্দেশ্য নাই, এবং সুচিন্তিত একটা মনোভাব আছে, এবং সেটা কি জনগণের স্বার্থ রক্ষা করেই হচ্ছে। সো এটাকে আমরা বলতেছি মোটা দাগে জনমত। ওকে, এরপরে দেখো জনমত সংগঠনের বাহন বা মাধ্যম। তাহলে জনমত সংগঠনের বাহন বা মাধ্যমগুলো কোনগুলো? এই যে সোশ্যাল মিডিয়া, নিউজ পেপার, সংবাদপত্র, পত্রপত্রিকা, তারপর হচ্ছে সভা সমিতি, চলচ্চিত্র, শিক্ষা প্রতিষ্ঠান, এগুলো হচ্ছে কি জনমত সংগঠনের বাহন, জনমত সংগঠনের বাহন। এরপরে আসো গণতন্ত্র ও জনমত, ঠিক আছে, প্রায় সমার্থক শব্দ। গণতন্ত্র আর জনমত কি এক ভাইস ভার্সা, কি সমার্থক শব্দ, তারা এক পরস্পরের। ওকে, আর রাজনৈতিক সংস্কৃতি হলো কি মনোভাব, বিশ্বাস এবং অনুভূতি এবং মূল্যবোধের সমষ্টি। অর্থাৎ একটা রাজনৈতিক সংস্কৃতি আমরা তখনই বলি যখন সেখানে কি মনোভাব থাকবে, একটা নির্দিষ্ট মনোভাব থাকবে, একটা বিশ্বাস থাকবে, একটা আইডিওলজি থাকবে, একটা ফিলিংস থাকবে, অনুভূতি থাকবে, এবং কি একটা মূল্যবোধের সমষ্টি হবে কি
রাজনৈতিক সংস্কৃতি, ঠিক আছে। কারণ এখন তুমি দেখবা যে এখন আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতি কিন্তু একরকম, ঠিক আছে। এখানে রাজনৈতিক দলগুলো তাদের আইডিওলজিগুলো কিন্তু এখানে একরকম। তুমি অন্য দেশে যাও, তুমি দেখবা যে সেখানে তুমি ইউএসএ যাও বা তুমি ইউকে যাও, সেখানে তুমি দেখবা কি সেখানে কিন্তু রাজনৈতিক কালচারটা বা রাজনৈতিক সংস্কৃতিটা কিন্তু সেখানে ডিফারেন্ট। ওকে, দেখো দেখো এটা ওকে, দেখো একটি দেশে সুশাসন প্রতিষ্ঠায় সবচেয়ে বেশি ভূমিকা রাখে কি? শাসন বিভাগ, ঠিক আছে। কারণ শাসন বিভাগের হাতে কি আমার এক্সিকিউটিভ যে পাওয়ারটা বা নির্বাহী ক্ষমতাটা সেটা শাসন বিভাগের হাতেই থাকে, যার কারণে সুশাসন প্রতিষ্ঠায় শাসন বিভাগই সবচেয়ে বেশি ভূমিকা রাখে। দেখো এটার পরে আরেকটা অধ্যায় আছে, দেন আমরা শেষ করে দিব। দেখো এরপরে দেখো যে হচ্ছে জনসেবা ও আমলাতন্ত্র, জনসেবা ও স্যাড বাট ট্রু। দেখো আমলাতন্ত্র মানে কি, আমরা কি আমলাতন্ত্রের বিষয়ে জানি? একটু একটু রিভাইজ করে নিই আমরা, আমরা হয়তো অনেকেই জানি অনেকেই জানি না। দেখো আমলাতন্ত্র মানে কি? আমলাতন্ত্র হচ্ছে রাষ্ট্রের যেই স্থায়ী কর্মকর্তা কর্মচারীর দ্বারা, রাষ্ট্রের যে স্থায়ী কর্মকর্তা কর্মচারীর দ্বারা, যাদেরকে আমরা আমলা বলতেছি, স্থায়ী, ওকে, যাদেরকে আমরা আমলা বলতেছি অ্যাকচুয়ালি, যাদের দ্বারা কি রাষ্ট্রের সকল কার্যক্রম, সরকারি কার্যক্রম পরিচালিত হয়, যে সিস্টেমের মাধ্যমে পরিচালিত হয়, সেটাকে আমরা কি বলতেছি? সেটাকে আমরা বলতেছি আমলাতন্ত্র। কি বললাম? সেটাকে আমরা বলছি আমলাতন্ত্র। ওকে, সো দেখো যে রাষ্ট্রীয় নীতি ও সিদ্ধান্ত গ্রহণ করে কি মন্ত্রীরা, কিন্তু বাস্তবায়ন করে আমলারা। অর্থাৎ তুমি দেখবা যে প্রত্যেকটা মন্ত্রী কিন্তু একজন করে কিন্তু সচিব থাকে, ওকে, এবং সেই সচিব থেকেই কিন্তু পরবর্তীতে যে আমলাতান্ত্রিক যে সিস্টেমটা সেটা কিন্তু শুরু হয়, ওকে। এবং তুমি দেখবা যে এই রাষ্ট্রীয় নীতি নির্ধারণগুলো কি ফার্স্টে মন্ত্রীরা নেয়, এবং এই মন্ত্রীরা কি করে? মন্ত্রীরা তাদের যেই তাদের অধীনে যারা আমলারা কাজ করে তাদেরকে বলে যে ঠিক আছে তোমরা যাও, তোমরা এটা বাস্তবায়ন করো। এরপরে দেখো আমলা হচ্ছে কি আরবি শব্দ, আমলা হচ্ছে আরবি শব্দ, এর অর্থ হচ্ছে কি আদেশ পালন বা বাস্তবায়ন, ওকে। আমলা হচ্ছে আরবি শব্দ, এর অর্থ হচ্ছে আদেশ পালন বা বাস্তবায়ন। এরপরে আসো আমলাতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কি? বিউরোক্রেসি। আমলাতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে বিউরোক্রেসি, ওকে। আমলাতন্ত্রের অর্থ হচ্ছে কি? ডেস্ক গভর্নমেন্ট বা দপ্তর সরকার, ঠিক আছে। অর্থাৎ আমলাতন্ত্রকে অনেক সময় কি দপ্তর সরকারও বলা হয় বা ডেস্ক গভর্নমেন্টও বলা হয়। আদর্শ আমলাতন্ত্রের উদ্ভাবক হচ্ছে কি? আদর্শ আমলাতন্ত্রের উদ্ভাবক হচ্ছে সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার। সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার হচ্ছে আদর্শ আমলাতন্ত্রের উদ্ভাবক, এবং আমলাতন্ত্রকে একটি আইনগত এবং যুক্তিসঙ্গত মডেল হিসেবে উপস্থাপন করেছেন ম্যাক্স ওয়েবার, ওকে। সো ম্যাক্স ওয়েবার হচ্ছে কি? ম্যাক্স ওয়েবার হচ্ছে আদর্শ আমলাতন্ত্রের উদ্ভাবক বা আমলাতন্ত্রের জনক। ক্লিয়ার? তাহলে আমলা খামলা, হেই দুষ্ট রে, তোরা যে কি পরিমাণে দুষ্টামি করিস। আমি আমার যারা খুবই ক্লোজ জুনিয়র তাদেরকে আমি তুই করে বলি, ঠিক আছে। তোমাদেরকে মাঝে মধ্যে তুই বের হয়ে যেতে পারে, এটাতে কিছু মনে করো না। দেখো লাস্ট চ্যাপ্টার, দেখো
প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের প্রাণ রাজনৈতিক দল, প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের প্রাণ আচ্ছা, কমেন্ট করার ক্ষেত্রে আমরা একটু সহনশীলতার আচরণ করি, ঠিক আছে? কারোর কমেন্টে রিপ্লাই তো এখানে দিতে হবে না। ওকে, তোমার সাথে তো তোমার যদি কোনো কোয়েশ্চেন থাকে তুমি ডিরেক্ট আমাকে করবা। ওকে, যে টাইমটুকু আমি কমেন্ট পড়ি, আর আমি লাস্টে ক্লাস শেষে আমি কোয়েশ্চেন করার সুযোগ দিব, তখনও কোয়েশ্চেন করতে পারো, সবসময় কোয়েশ্চেন করতে পারো। আচ্ছা, প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের প্রাণ হচ্ছে জনমত, ঠিক আছে? এটা হচ্ছে জনমত। এটা হচ্ছে জনমত। হ্যাঁ, সামনে ঈদ আসতেছে, আবার তো সালামির জন্য আবার আসবা। দেখো, দেখো, জাতি হচ্ছে কি রাজনৈতিকভাবে সংগঠিত একটি সমাজকে কি বলি আমরা? জাতি বলি। অর্থাৎ যে জাতি কি একটা রাজনৈতিকভাবে সংগঠিত একটা সমাজ, সেই সমাজকে আমরা কি বলতেছি? আমরা জাতি বলতেছি। অর্থাৎ যে জনগোষ্ঠী কি রাজনৈতিকভাবে সংগঠিত থাকবে, একটা জায়গায় থাকবে, সেটাকে আমরা কি বলতেছি? আমরা সেটাকে জাতি বলতেছি। যদিও জাতির ভিতরে অনেক ধরনের প্রকারভেদ আছে, তো আমরা সেগুলোতে আর যাচ্ছি না, আমরা জাস্ট নর্মালি এতটুকু জেনে রাখি, ঠিক আছে? জাতীয়তা কি? জাতীয়তা কি আমরা কি জানি? জাতীয়তা 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 বা দেখা যাচ্ছে জাতীয়তাবাদ, ন্যাশনালিজম, আমরা কি এটা জানি? এইটা হচ্ছে এক ধরনের চেতনা। এইটা হচ্ছে কি? এক ধরনের চেতনা। ওকে, এটা হচ্ছে এক ধরনের চেতনা। জাতি একটি রাজনৈতিক সংগঠন, অর্থাৎ এই জাতি থেকে কিন্তু কি জাতীয়তা বা জাতীয়তাবাদের ধারণাটা কিন্তু এখান থেকে আসে। এই চেতনাটা কি? এই চেতনাটা কিভাবে কাজ করে? যেমন ধরো যে আমরা সবাই বাংলাদেশি, তো আমাদের মধ্যে কি আছে? আমাদের মধ্যে এই চেতনাটা আছে যে আমরা আমাদের দেশটাকে অনেক বেশি ভালোবাসি, বা আমাদের দেশটাকে আমরা কি মনে প্রাণে ধারণ করি। সবার আগে কি আমরা আমাদের দেশটাকে আমরা সবার আগে সব জায়গায় রাখি। সো এই যে চেতনাটা নিজেদের মধ্যে লালন করা, এটাকে আমরা বলি হচ্ছে জাতীয়তাবাদ। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে জাতীয়তা বা জাতীয়তাবাদ, ঠিক আছে? চেতনাটাকে আমরা বলি হচ্ছে কি জাতীয়তাবাদ। ওকে, এবং এই পরিচয়টাকে কি বলি? আমরা পরিচয়কে বলি জাতীয়তা। ক্লিয়ার? তাহলে জাতীয়তাবাদ হচ্ছে কি একটা চেতনা বা একটা মনোভাব, আর জাতীয়তা হচ্ছে কি আমাদের যে পরিচয় বা আমাদের মধ্যে যেই হচ্ছে মেন্টালিটিটা থাকে, ঠিক আছে, সেইটা। ওকে, তাহলে জাতীয়তা হচ্ছে কি? জাতীয়তা আমরা বুঝলাম যে জাতীয়তা হচ্ছে এক ধরনের চেতনা বা এক ধরনের মনোভাব, ঠিক আছে? যেমন আমাদের মধ্যে কি মনোভাব আছে? যে আমরা সবাই বাংলাদেশি। হ্যাঁ, আমরা সবাই বাংলাদেশি, বা আমরা আমাদের যে আমরা জাতিগতভাবে কি আমরা বাংলাদেশি, সবার আগে আমরা বাংলাদেশি, ঠিক আছে? এই যে চেতনাটা আমাদের মধ্যে কাজ করে। আর জাতীয়তাবাদটা কি বললাম? জাতীয়তাবাদ হচ্ছে যে এমন একটা মেন্টালিটি যেটা আমাদের যে রাষ্ট্রের সার্বভৌমত্ব সেটাকে প্রোটেক্ট করে। যেমন ধরো যে আমি যদি এখন বলি যে হচ্ছে আমি ইন্ডিয়াকে হচ্ছে আমি আমাদের যেই চিকেন নেক আছে, ধরো চিকেন নেকটা, সেই চিকেন নেকে আমরা হচ্ছে ইন্ডিয়াকে আমরা একটা রাস্তা দিব, তাকে আমরা হচ্ছে একটা রাস্তা করে দিব, বা তাকে আমরা রেল লাইন করতে দিব। সেই রেল লাইনের মাধ্যমে সে কি করবে?
সে হচ্ছে তার যে আর্মস, তার যে হচ্ছে তারপরে তার হচ্ছে আর্মি, সেগুলো হচ্ছে পরিবহন করবে। তাহলেই দেখবা যে কি এইটা তাহলে কি আমাদের সার্বভৌমত্বের জন্য হুমকি না? তখন দেখবা যে আমাদের মধ্যে যে চেতনাটা যে জন্ম নিবে যে হচ্ছে ওরা কেন আমাদের কাছে এটা চাবে বা আমরা কেন ওদেরকে ওটা দিব, ঠিক আছে? এটা তো আমাদের দেশ, এটা তো আমাদের জমি, এটা তো আমাদের মাটি, তাই না? তো এই যে সার্বভৌমত্বের যে চেতনা আমাদের মধ্যে জাগ্রত হলো, সেটাকে আমরা বলতেছি কি, সেটাকে আমরা বলতেছি জাতীয়তাবাদ, ঠিক আছে? সেটাকে আমরা কি বলতেছি? সেটাকে বলতেছি আমরা জাতীয়তাবাদ। ক্লিয়ার? আচ্ছা, ওকে। এরপরে দেখো, এটা জাস্ট একটা উদাহরণ দিলাম, ওকে। দেখো, সো জাতীয় রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা কে ছিল? ম্যাকিয়াভেলি, নিকোলো ম্যাকিয়াভেলি। তাহলে নিকোলো ম্যাকিয়াভেলি ছিল সর্বপ্রথম জাতীয় রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা। তারপরে দেখো, জাতীয়তাবাদের স্বর্ণযুগ বলা হয় এই বিংশ শতাব্দীকে, কারণ এই বিংশ শতাব্দীর পরে এই যে 21 শতকে এসে আমরা সবাই কিন্তু মোটামুটি এখন জাতীয়তাবাদের চেতনাতেই বেশি বিলিভ করি। দেখো, নেশন হচ্ছে জাতি এবং ন্যাশনালিটি হচ্ছে জাতীয়তা, এই দুটোই হচ্ছে কি ল্যাটিন শব্দ, এই দুটো হচ্ছে ল্যাটিন শব্দ। জাতীয়তা হচ্ছে কি? জাতীয়তা হচ্ছে জনসমাজ এবং রাজনৈতিক চেতনার সমষ্টি, ঠিক আছে? অর্থাৎ এখানে জনসমাজের মধ্যে কি, জনসমাজের সাথে এখানে রাজনৈতিক চেতনারও সংমিশ্রণ থাকবে, ঠিক আছে? আর জাতীয়তাবাদ হচ্ছে কি? এক ধরনের মানসিক ধারণা। জাতীয়তাবাদ হচ্ছে এক ধরনের মানসিক ধারণা এবং প্রাথমিক অবস্থা, ওকে। আচ্ছা, এরপরে আসো, আর কোন শতাব্দীতে জাতীয়তাবাদের উত্থান ঘটে? ষোড়শ শতাব্দীতে জাতীয়তাবাদের উত্থান ঘটে, ওকে। আর ইউরোপের মধ্যে জাতীয়তাবাদের উত্থান ঘটে মোটামুটি পঞ্চদশ থেকে ষোড়শ শতাব্দীতেই, ওকে। এরপরে দেখো, জাতীয়তাবাদী চেতনার ফসল হচ্ছে কি? 1919 সালের ভার্সাই চুক্তি। 1919 সালের ভার্সাই চুক্তিটা কি ছিল? জাতীয়তাবাদী চেতনারই ফসল ছিল। এরপরে দেখো যে জাতিরাষ্ট্রের উদ্ভব হয়েছে কিন্তু মধ্যযুগ থেকে, এটা কিন্তু খুবই বেশি ইম্পর্টেন্ট। জাতিরাষ্ট্রের উদ্ভব হয়েছে কোন যুগ থেকে? মধ্যযুগ থেকে, ওকে। এরপরে আসো, জাতীয়তাবাদী চেতনার ফসল হচ্ছে কি? জাতি, ঠিক আছে? অর্থাৎ জাতীয়তাবাদী চেতনা থেকেই কিন্তু জাতি গঠিত হয়। ওই যে তোমাকে বললাম যে সার্বভৌমত্ব থাকা বা স্বাধীন থাকা বা একটা রাষ্ট্রের মধ্যে যে সার্বভৌমত্বের যে চেতনাটা জাগ্রত হয়, সেটাই কিন্তু হচ্ছে কি জাতীয়তাবাদী চেতনা, এবং সেইটার মধ্যে থেকে কি পরবর্তীতে জাতি গঠিত হয়, ঠিক আছে? আমরা যদি অ্যাজ এ বাংলাদেশি আমরা যদি সার্বভৌমত্ব অর্জন না করতে চাইতাম, আমরা যদি সার্বভৌম হইতে না চাইতাম, তাহলে কিন্তু আমরা বাংলাদেশি হিসেবে আমরা কিন্তু আত্মপ্রকাশ করতে পারতাম না। আশা করি বুঝাইতে পারছি। তারপরে দেখো, 1971 সালে স্বাধীনতা অর্জনে যেই জাতীয়তাবাদী প্রেরণা হিসেবে কাজ করেছিল, সেটা কি? বাঙালি, ওকে, সেটা বাঙালি, ওকে। তবু আমার পার্সোনাল আইডিওলজি থেকে আমি এটা বিলিভ করি না। আমার কাছে মনে হয় যে এখানে বাঙালিদের পাশাপাশি তুমি দেখা যাচ্ছে যারা আমাদের এখানে যারা হচ্ছে এথনিক গ্রুপ অফ পিপলরা আছে, ঠিক আছে, বা যারা দেখা যাচ্ছে যে অন্যান্য যারা অন্য ধর্ম বা অন্য আইডিওলজিতে বিশ্বাস করে, তারাও কিন্তু এখানে কি আমাদের মুক্তিযুদ্ধে তারাও একটা অবদান রেখেছে, ঠিক আছে? তো কারোর অবদানকে আসলে করা উচিত না, ওকে। তাও দেখো যে হচ্ছে ভারত এবং পাকিস্তান এই দুইটা ফার্স্টে বিভক্ত হয় কিসের কারণে? এটা কিন্তু ধর্মীয় কারণে বিভক্ত হয়, ঠিক আছে? এখানে কিন্তু জাতীয়তাবাদের চেতনা ওইভাবে কাজ করে নাই, ঠিক আছে? এখানে জাতীয়তাবাদের চেয়ে কিন্তু ধর্মীয় চেতনাটা বেশি কাজ করছিল, ওকে। তারপরে দেখো যে হচ্ছে বাংলাদেশ পাকিস্তান, তাহলে তোমার প্রশ্ন আসতে পারে যে পাকিস্তান থেকে তাহলে বাংলাদেশ কেন হলো? পাকিস্তান থেকে বাংলাদেশ এজন্যই হলো কারণ হচ্ছে কি আমাদের ভাষাগত কারণে, আমাদের হচ্ছে ভাষা, সাহিত্য, তারপরে হচ্ছে সংস্কৃতি, এগুলো কারণে কি এগুলো আমাদের জাতীয়তা নির্ধারণে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, ঠিক আছে? সো এইটার কারণে কিন্তু আমাদের দেখা যাচ্ছে কি আমাদের সাংস্কৃতিক এবং ভৌগোলিক বিষয়বলী তাদের থেকে ডিফারেন্ট হয় কি আমরা তাদের থেকে স্বাধীনতা অর্জন করি বা আমরা তাদের থেকে সার্বভৌমত্ব অর্জন করি বা আমরা তাদের থেকে স্বাধীনতা লাভ করি, ওকে। ওকে, অলরেডি আমরা শেষ পর্যায়ে চলে আসছি। দেখো
হিটলার এবং মুসোলিনি কি একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন। জার্মানিতে উগ্র জাতীয়তাবাদের চেতনার জন্মদেন হচ্ছে কি বিসমার্ক। ঠিক আছে, তাহলে জার্মানিতে সর্বপ্রথম উগ্র জাতীয়তাবাদের চেতনার জন্মদেনকে বিসমার্ক, এবং সেটাকে শিল্পের পর্যায়ে নিয়ে যান হচ্ছে আমাদের হিটলার। ওকে, এরপরে দেখো যে হচ্ছে প্যাট্রিয়টিজম। প্যাট্রিয়টিজম হচ্ছে কি? প্যাট্রিয়টিজম একটা ল্যাটিন শব্দ, এর অর্থ হচ্ছে কি দেশপ্রেম। প্যাট্রিয়টিজমের অর্থ কি? প্যাট্রিয়টিজমের অর্থ হচ্ছে দেশপ্রেম। আশা করি ক্লিয়ার। ওকে, সো এরই মাধ্যমে কিন্তু তোমাদের আজকে সিভিক্স ফার্স্ট পেপার তোমাদের কমপ্লিটলি এখানে তোমাদের কমপ্লিটলি ফিনিশ। এখানে আর তোমাদেরকে অন্য কিছু পড়া লাগবে না, অন্য কিছু করা লাগবে না। এখন সিভিক্স সেকেন্ড পেপার একটা ক্যাচ আছে। সিভিক্স সেকেন্ড পেপারে তুমি দেখবা যে হচ্ছে ফার্স্টের যে 2টা চ্যাপ্টার, 2 থেকে 3টা চ্যাপ্টার, এই 2 থেকে 3টা চ্যাপ্টার কিন্তু আমাদের হিস্ট্রির সাথেও রিলেটেড। হিস্ট্রির সাথেও রিলেটেড। সো আমি তোমাদেরকে হিস্ট্রি যখন পড়াবো, হিস্ট্রি তো পড়াইছি অলরেডি, হিস্ট্রি পড়ানোর মাধ্যমে আমি তোমাদেরকে ওগুলো একবারে একসাথে পড়াই দিছি। সো ওইগুলো আমরা টাচ করব না, আমরা ওই চ্যাপ্টারগুলোর পর থেকে আমরা বাকিগুলো তখন পড়বো। ওকে, কারণ ওই চ্যাপ্টারগুলোর সাথে কিন্তু ওই ইনফরমেশনগুলো প্রায় সিমিলার। সো ওইখানে আমাদের আলাদাভাবে আর এখানে টাইম ওয়েস্ট করার কিছু নাই। আমরা কি করব, আমরা তারপর থেকে আমরা বাকি চ্যাপ্টারগুলো, আমরা সিভিক্স সেকেন্ড পেপারের বাকি চ্যাপ্টারগুলো আমরা শেষ করে ফেলবো ইনশাল্লাহ। ওকে, এবং 2 এপিসোড দেখা শেষ কিসের রে? এই তুই ক্লাস বাদ দিয়ে তুই ড্রামার এপিসোড দেখতেছে, কি একটা অবস্থা! পাকিস্তানি ড্রামা না কে ড্রামা? তো আর বর্তমানে তো আবার এই পাকিস্তানি ড্রামা আবার কে ড্রামাটা বর্তমানে খুব চলতেছে, আমি দেখি সবাই খুব হাইপে। ওই যে ইনস্টাগ্রামে ঢুকলে ওই রিলসগুলো আসে, ঠিক আছে? আর কে ড্রামা দেখে তো সবার একদম একটা যে হচ্ছে হায় হায় আল্লাহ, ইস যদি আমাদের ইয়েরাও যদি, মানে মেয়েদের ক্ষেত্রে বলতেছি, আমাদের হাজবেন্ডরাও যদি এরকম রোম্যান্টিক হতো, এরকম কিউট হইতো, ঠিক আছে? মানে ওদের তো একটা ইনফ্লুয়েন্স এখানে কাজ করে। রাইসা, আমার মতো মিসকিনকে সালামি দিলে আপনার অনেক সোয়াব হবে, তাই আমাকে কয়টা টাকা সালামি দেন। আগে বেতনটা পেয়ে নিই, তারপরে দিব। আচ্ছা, ক্লাসে আমি বারবার একটা কথা বলছি, পলিটিক্যাল অপ্রাসঙ্গিক কমেন্ট করা যাবে না, ঠিক আছে? তোমার পলিটিক্যাল আইডিওলজি ডিফারেন্ট হইতে পারে, বাট দ্যাট ডাজেন্ট মিন যে তুমি কাউকে অ্যাটাক করে কথা বলবা। ওকে, ঠিক আছে ঠিক আছে, মিসকিনগুলাকে সালামি দিয়ে দিব, সমস্যা নাই। ওকে, ক্লিয়ার? সো তাহলে আমাদের এই চ্যাপ্টারটা, আমাদের এই অধ্যায়গুলো আমাদের তাহলে শেষ হয়ে গেল মোটামুটি, এবং আমরা কি সিভিক্স ফার্স্ট পেপারটা আমরা র্যাপ আপ করে ফেললাম ইনশাল্লাহ। নেক্সট দিন আমরা হিস্ট্রি আর সিভিক্স যেটা আছে সেটা আমরা কি গ্র্যাজুয়ালি শেষ করে দিব। এবং তোমাদের লাস্ট ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট হবে, কারণ লাস্ট ক্লাসে আমি তোমাদেরকে কিছু এমসিকিউ সলভ করাবো, ঠিক আছে? সো তোমাদের ওই এমসিকিউগুলো সলভ করানোর মাধ্যমে তোমাদেরকে একটা রিভিশনও তোমাদের হয়ে যাবে। ওকে, ঠিক আছে। ওকে, সুকান্ত ভট্টাচার্য, তোমার এটা টেস্টের ওপর ডিপেন্ড করবে। ঠিক আছে ঠিক আছে সজীব, সালামি দিয়ে দিব, কিন্তু কমেন্টে আর একটু সংযত হইতে হবে। আজকে আমি কিছু বলি নাই, কারণ আজকে আমি একটু নিজেও সিক। আনোয়ার হোসেন সাকিব, কমেন্টে আরও একটু সংযত হইতে হবে, সংযত আচরণ করতে হবে।
তোমার আইডিওলজি ডিফারেন্ট থাকতেই পারে, অ্যান্ড আই রেসপেক্ট দ্যাট, বাট সেটাকে অবশ্যই কি এই 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 কমেন্ট সেকশন তোমার এটার জায়গা না, ঠিক আছে? কমেন্ট সেকশন এখানে এখানে পড়াশোনা রিলেটেড আলাপটাই করার চেষ্টা করবা বেশি, ঠিক আছে? এখানে অন্য কোনো কিছু করার দরকার নাই। আর যা কথা বলবা আমার সাথে বলবা, ওকে? কাউকে রিপ্লাই দিয়ে কাউকে কিছু বলার দরকার নাই, কারোরই না, নো ওয়ান। ওকে, টাটা, খোদা হাফিজ, আল্লাহ হাফিজ, টাটা। পিডিএফ পেয়ে যাবা, ড্রাইভ লিঙ্কে পিডিএফ পেয়ে যাবা, আর অ্যাপেও পিডিএফ পেয়ে যাবা, প্যারা নাই।